চ্যাপ্টার 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্য 41। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। প্রথমে বলে রাখি, এই উপপাদ্যটা মাধ্যমিক 2020 সালে অর্থাৎ এই বছর এসেছিল। সম্পূর্ণটা আসেনি, প্রথম অংশটুকু অর্থাৎ এই দুটির দৈর্ঘ্য সমান এতটুকু অংশ এসেছিল এবং কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে এটা দেখাতে বলেনি। আসলে এটা প্রমাণ করলে এটা প্রমাণ হয়ে যাবে অবভিয়াসলি। ঠিক আছে, ছবিটা দেখি কি বলতে চেয়েছে উপপাদ্যতে, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু অর্থাৎ এখানে ধরো পি বিন্দু, বহিস্থ একটা বিন্দু, এই বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হয়েছে, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে বিপি, দুটো স্পর্শক। তো উপপাদ্যতে কি চেয়েছে আমাকে, না তো আমাদেরকে প্রমাণ করতে হবে এপি সমান বিপি, অর্থাৎ এপির দৈর্ঘ্য সঙ্গে বিপির দৈর্ঘ্যটা সমান হবে। আর সেকেন্ড পার্টটা কি চেয়েছে, যে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটা এওপি সমান বিওপি, অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। কিভাবে প্রমাণ করব? দেখো, প্রদত্ত যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পিএ ও পিবি স্পর্শক, যাদের স্পর্শ বিন্দু যথাক্রমে এ ও বি, দুটো স্পর্শক টানা হয়েছে, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে পিবি, যাদের স্পর্শ বিন্দু এ আর বি। ঠিক আছে, ও এ ও বি ওপি যুক্ত করায় পিএ ও পিবি সরলরেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে পিওএ ও পিওবি দুটি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এই পিএ পিবি সরলরেখাংশ দুটি কেন্দ্রে দুটি কোণ উৎপন্ন করেছে, একটা হচ্ছে পিওএ আর একটা হচ্ছে কোণ পিওবি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে পিএ সমান পিবি, 1 নম্বর। আর 2 নম্বর কি, না তো কোণ পিওএ সমান কোণ পিওবি, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এবার দেখো প্রমাণ কিভাবে করছি। এপি হচ্ছে স্পর্শক এ বিন্দুতে, আর ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্রগামী ব্যাসার্ধ। তাহলে ও এ লম্ব কি এপি, অর্থাৎ ও এটা কি হচ্ছে এপির সঙ্গে লম্ব হবে, অর্থাৎ এই কোণটার মান কত, তাহলে 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজ এ ও পি এটা সমকোণী ত্রিভুজ, একইভাবে এটাও একটা সমকোণী ত্রিভুজ। এবার আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে এই ত্রিভুজ দুটি সর্বসম, যদি এটা দেখাতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম হবে, তাহলে আমরা প্রমাণ করতে পারবো বা আমাদের প্রমাণ হয়ে যাবে যে এপি সমান বিপি এবং এই কোণ দুটিও সমান। তো সর্বসম দেখানোর জন্য কিভাবে আগাচ্ছি দেখো প্রমাণ। 1, পিএ ও পিবি স্পর্শক এবং ওএ ও ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, অতএব ওএ লম্ব পিএ এবং ওবি লম্ব পিবি, যেটা বলছিলাম ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ওবি লম্ব বিপি, সেটাই লিখেছি যে ওএ লম্ব পিএ এবং ওবি লম্ব পিবি। এখন দেখো, ত্রিভুজ পিওএ ও ত্রিভুজ পিওবি সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, এই দুটোই সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ এই কোণটাও সমকোণ। তাহলে দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি মিল খুঁজে পাচ্ছি, না তো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। কেন? কারণ হচ্ছে দুটোই 90 ডিগ্রি করে, অর্থাৎ এক সমকোণ করে। তো সেটাই লিখেছি যে কোণ ওএপি সমান কোণ ওবিপি, প্রত্যেককে এক সমকোণ। ত্রিভুজ পি ও এ আর ত্রিভুজ পিওবির মধ্যে তাহলে একটা মিল পেলাম, সেটা হচ্ছে কি, না তো এই কোণটা এবং এই কোণটা সমকোণ। আর কি, ওপি হচ্ছে একটা সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু, আর ও এ সমান ওবি। কেন? ও এ আর ওবি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেটা লিখেছি দেখো, ও এ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ এবং ওপি হচ্ছে সাধারণ বাহু। অতএব ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পিওবি। কেন? আর এইচ এস, অর্থাৎ শর্তানুসারে। আর এইচ এস বলতে রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউস এবং সাইড, অর্থাৎ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে এক সমকোণ এটা সমান, অতিভুজ ওপি সাধারণ বাহু
এবং একটা বাহু ওএ সঙ্গে এই ত্রিভুজের আরেকটা বাহু ওবি, তার দৈর্ঘ্য সমান। তাহলে RH এর শর্তানুসারে আমরা বলতে পারি যে ত্রিভুজটি সর্বসম। এবার দেখো, যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি যে PA সমান PB। কেন? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এবং POA, কোণ POA সমান কোণ POB, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ অর্থাৎ অনুরূপ অংশ। ঠিক আছে, 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। এই উপপাদ্য থেকে আমরা আরও যেটা পাই সেটা হচ্ছে যে কোণ APO সমান কোণ BPO। কিভাবে? দেখো, যে এখানে দেখো, যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে, তাই না? তাহলে APO সঙ্গে কি হচ্ছে, কোণ APO সমান কোণ BPO। ঠিক আছে, তার মানে কি হলো যে এই যে বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক যদি টানা হয় এবং বৃত্তের কেন্দ্র এবং বহিস্থ বিন্দুর যে সংযোজক সরলরেখা কি করছে, তাহলে ওই যে বহিস্থ যে বাইরে যে কোণটা তৈরি হচ্ছিল আর কি, ঠিক আছে, সেই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করছে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, তো এখানে সেটাই লিখেছি যে সুতরাং OP কোণ ABP কে সমদ্বিখণ্ডিত করে। সরি, ABP না, এখানে APB হবে, APB কে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট দেখো, প্রয়োগ 11। পাশের চিত্রের অকেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ OA ও OB এর মধ্যবর্তী কোণ হচ্ছে 130 ডিগ্রি। অর্থাৎ দেখো, OA এবং OB এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কি বলে দিয়েছে যে A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় T বিন্দুতে ছেদ করে। তাহলে A B বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় T বিন্দুতে ছেদ করে। কোণ ATB এবং কোণ ATO এর মান কত? কোণ ATB বলতে এইটা টোটালটা, আর ATO বলতে এই কোণটা, এই দুটো কোণের মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো কিভাবে করব? দেখো, AOBT এটা কি হচ্ছে, একটা চতুর্ভুজ। দেখো, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, তাহলে AOBT হলো একটা চতুর্ভুজ। একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয় না? তো 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। দেখো, এখানে আমি 90 ডিগ্রি পেয়ে গেছি একটা। এটা 90 ডিগ্রি কেন? কারণ AT হচ্ছে একটা স্পর্শক এবং OA হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে অবভিয়াসলি এই কোণটা কত? 90 ডিগ্রি। একইভাবে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 130 ডিগ্রি। তাহলে আমরা অবভিয়াসলি এই কোণটার মান পেয়ে যাব। তিনটে যোগ করে 360 থেকে বাদ দিলেই এই কোণটার মান পেয়ে যাব। সেটাকে একটু ভাষা দিয়ে লেখা হয়েছে। দেখো, যে A ও B বিন্দুতে অঙ্কিত বৃত্তের স্পর্শক দ্বয় পরস্পরকে T বিন্দুতে ছেদ করেছে। অতএব T বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক AT ও BT এবং OA ও OB স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব OA লম্ব AT এবং OB লম্ব BT। এখন কোণ ATB, কোণ ATB বলতে এই কোণটা টোটালটা, এবং কোণ AOB বলতে এই কোণটা। তাহলে এই কোণ দুটোর যোগফল কত? না তো 360 থেকে আমরা যদি 90 যোগ করে 180 বাদ দিই, 360 মাইনাস 90 যোগ 90, তাহলে কত পেলাম? 180 ডিগ্রি। তাহলে নেক্সট কি দেখো, যে তাহলে কোণ শুধু কোণ ATB কত হবে? কোণ ATB 180 মাইনাস কোণ AOB। কোণ AOB এর মান আমরা জানি কত? 130 ডিগ্রি, তাই না? তাহলে কোণ AOB এর মান হচ্ছে 130 ডিগ্রি, সেটা আমাদেরকে বলে দেওয়া আছে। তাহলে 180 থেকে 130 বাদ দিলে 50। তাহলে এই ATB কোণের মান কত পেলাম? না তো 50 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয়, আমরা জানি যে OT, ঠিক আছে, OTটা কি করছে? এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করছে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটা হবে কত? 50-এর অর্ধেক, তার মানে কত? 25 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত পেলাম? 25 ডিগ্রি। সেটাই লিখেছি যে কোণ, অতএব কোণ ATO সমান কত? 50/2 সমান কত? 25 ডিগ্রি। OT কি? OT কোণ ATB কে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এবার আমরা জানবো সাধারণ স্পর্শক অর্থাৎ কমন ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক আর কমন মানে হচ্ছে সাধারণ। তো সাধারণ স্পর্শক কি? একটি সরলরেখা যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে তাহলে ওই সরলরেখাটিকে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলা হয়। কেমন?
যেমন ধরো এখানে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুটি বৃত্তকে একটা স্পর্শক টাচ করেছে বা স্পর্শ করেছে, তাহলে এই দুটি বৃত্তের এটা হচ্ছে সাধারণ স্পর্শক। বোঝা গেল? আরেকটা ছবি দেখো, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে? তাহলে এই বৃত্ত দুটিকে একটা স্পর্শক টাচ করেছে, তাই এটা হচ্ছে সাধারণ স্পর্শক। কার না? তো এই বৃত্ত দুটির। এখানে দেখো এ কেন্দ্রীয় একটা বৃত্ত, বি কেন্দ্রীয় একটা বৃত্ত, তাহলে এই বৃত্ত দুটিকে, হ্যাঁ, এখানে একটা স্পর্শক ওপরে, একটা স্পর্শক নিচে, দুটি স্পর্শক টাচ করেছে, তার মানে এই এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটির সাধারণ স্পর্শক কটি? না তো দুটি, ঠিক আছে? এবার দেখো সরল সাধারণ স্পর্শক কি? এই সাধারণ স্পর্শককে আবার দুইভাবে ভাবতে পারি। এক হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তো সরল সাধারণ স্পর্শক কি? না তো সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে, কি বললাম? সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বলে। অর্থাৎ স্পর্শকের একই পাশে অবস্থিত। যেমন ধরো এটা স্পর্শক, তো একই পাশে এই ও কেন্দ্রীয় একটা বৃত্ত এবং ও ড্যাশ কেন্দ্রীয় একটা বৃত্ত, দুটি বৃত্ত একই পাশে অবস্থিত, তাই এটাকে আমরা বলছি সরল সাধারণ স্পর্শক। এই একটা উদাহরণ, যে স্পর্শকের একই দিকে, ঠিক আছে, দুটি বৃত্ত, এটাও তাই, স্পর্শকের একই দিকে, এই স্পর্শকের এই দিকে একই দিকে, এই স্পর্শকের একই দিকে, তাহলে এই স্পর্শকগুলো হচ্ছে কি? সাধারণ স্পর্শক। এবার আরেকটা জিনিস খেয়াল করো, যে অন্ত স্পর্শ এখানে লিখেছে, তার মানে কি? যে দুটি বৃত্ত, অর্থাৎ একটি বৃত্তের ভিতরে আর একটি বৃত্ত অবস্থিত দিয়ে স্পর্শক, সেটাকে বলছে অন্ত স্পর্শ। অর্থাৎ একটা বৃত্তের সঙ্গে আর একটা বৃত্ত ইন্টারনালি টাচ করেছে, অর্থাৎ অন্তস্থভাবে স্পর্শ করেছে, ঠিক আছে? অর্থাৎ একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত, কিন্তু এখানে তা নয়। কিন্তু দেখো দুটো বৃত্ত পুরো সেপারেট, একটা আর একটা বৃত্তের ভিতরে নয়, তাহলে সেটাকেই বলছে, এখানে বলছে, এটাকে বলছে বহিঃস্পর্শ, ঠিক আছে? তাহলে সরল সাধারণ স্পর্শক যদি এরকম এভাবে স্পর্শ করে একটা স্পর্শক, যে একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত, তাহলে তখন সেটাকে আমরা বলছি অন্তঃস্পর্শ। আর যদি দুটি সেপারেট হয় এবং একই দিকে হয়, তাহলে সেটাকে বলছি আমরা বহিঃস্পর্শ, কিন্তু সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে? নেক্সট যেটা দেখবো আমরা, যে তির্যক সাধারণ স্পর্শক। 2 নম্বর, সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে তির্যক সাধারণ স্পর্শক বলে। তার মানে কি? এই যে দেখো, এ কেন্দ্রীয় একটা বৃত্ত, বি কেন্দ্রীয় একটা বৃত্ত, দুটি বৃত্ত, এটা হচ্ছে স্পর্শক, আর এখানে একটা নাম দিয়ে দিলাম এস, আর এটা হচ্ছে টি। এসটি হচ্ছে একটা স্পর্শক। তাহলে এসটি স্পর্শকের উভয় দিকে, একই দিকে নয় কিন্তু দুই দিকে অবস্থিত বৃত্ত দুটি, এক্ষেত্রে এই এসটি স্পর্শকটিকে বলছে তির্যক স্পর্শক। একইভাবে দেখো, এ কেন্দ্রীয় একটা বৃত্ত, বি কেন্দ্রীয় একটা বৃত্ত, ঠিক আছে? এই স্পর্শকটা একটা বিন্দুতে, ধরো পি একটা বিন্দুতে, কিন্তু এখানে দেখো সেপারেট বিন্দু, ঠিক আছে? সেপারেট বিন্দু কিরকম? না তো এটা হচ্ছে একটা নাম দাও, এটা হচ্ছে পি বিন্দু আর এটা কিউ বিন্দু। তো এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবং বি কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দুতে সাধারণ স্পর্শক, কিন্তু স্পর্শকটা কেমন টাইপের? না তো তির্যক। কারণ কি? স্পর্শকের দুই দিকে দুটি বৃত্ত আছে। আর একটা মজার চিত্র দেখো, এখানে এ কেন্দ্রীয় একটা বৃত্ত, বি কেন্দ্রীয় একটা বৃত্ত, এখানে কটা স্পর্শক আছে? ঠিক আছে, না তো একটা, দুটো, তিনটে, তাই না? এবার দেখো, এই স্পর্শকটা যদি আমি বলি এস আর টি, এই স্পর্শকটা কি ধরনের স্পর্শক? না তো সরল সাধারণ স্পর্শক। এসটিটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, কারণ এসটি স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি। কিন্তু যদি আমি এই স্পর্শকের কথা বলি, যে এটা ধরো এম, এটা এল, তাহলে এই স্পর্শকের এম এন স্পর্শকের এটা কি? না তো তির্যক স্পর্শক। আবার এটা যদি বলি যে পি আর এটা হচ্ছে কিউ, তাহলে পি কিউ স্পর্শক, এটা হচ্ছে তির্যক স্পর্শক। তাহলে কটা স্পর্শক পেলাম আমরা? তিনটে। একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর একটা হচ্ছে, আর দুটো হচ্ছে তির্যক। এম এনটা তির্যক এবং পি কিউটা হচ্ছে তির্যক, অর্থাৎ এম এন এবং পি কিউ দুটো তির্যক স্পর্শক পেলাম, আর
এসটিটা সরল সাধারণ স্পর্শক পেলাম। এবার দেখো, দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শবিন্দু ও বৃত্তের কেন্দ্রদ্বয় একই সরলরেখায় থাকবে। কি বলছে, যে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শবিন্দু ও বৃত্তের কেন্দ্রদ্বয় একই সরলরেখায় থাকবে। ছবি দেখে দেখি এরকম, দেখো এটা একটা বৃত্ত, এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় একটা বৃত্ত, আর ধরো এটা একটা স্পর্শ করেছে পি বিন্দুতে, অর্থাৎ এ পি বি এই তিনটে বিন্দু একই সরলরেখায় থাকবে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র এবং যে স্পর্শ বিন্দু অর্থাৎ যেখানে স্পর্শ করেছে এ পি বি এই তিনটে একই সরলরেখায় থাকবে। এ কেন্দ্রীয় বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত, আর এখানে ধরো পি বিন্দুতে টাচ করেছে, তাহলে পি বি এরা একই সরলরেখায় থাকবে, সেটাই বলা হয়েছে এখানে। উপপাদ্য 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে, অর্থাৎ সমরেখ হবে। কি না, তো ধরো এখানে এ কেন্দ্রীয় একটা বৃত্ত, বি কেন্দ্রীয় একটা বৃত্ত, ঠিক আছে, এসটি হচ্ছে স্পর্শ কোথায়, পি বিন্দুতে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে বি পি এ এরা হচ্ছে একই সরলরেখায় আছে অথবা সমরেখ। আর একটা ছবি এঁকেছি একই রকম, হ্যাঁ, যে এ কেন্দ্রীয় একটা বৃত্ত বড়টা, বি কেন্দ্রীয় ছোট, ঠিক আছে, ইন্টারনালি টাচ আছে অর্থাৎ অন্তঃস্পর্শ, এসটি হচ্ছে স্পর্শক পি বিন্দুতে, ঠিক আছে। তাহলে পি বি এরা যে সমরেখ বা একই সরলরেখার আছে, অর্থাৎ পি বিন্দুটা এ বি সরলরেখার ওপরে থাকবে, সেটাই প্রমাণ করতে হবে। তো কিভাবে প্রমাণ করব, প্রদত্ত কি না, তো এ ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করতে হবে যে এ পি বি সমরেখ, এ পি বি সমরেখ। অঙ্কন কি করলাম না, তো এপি ও বিপি যোগ করলাম, এপি এবং বিপি, এপি এবং বিপি যোগ করলাম। প্রমাণ, এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে। ছবি থেকে বুঝতে পারছো যে এ কেন্দ্রীয় বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, অতএব পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে, অতএব পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। ধরি এসটি হলো পি বিন্দুতে সাধারণ স্পর্শক, ধরে নিয়েছি যে এসটি হচ্ছে সাধারণ স্পর্শক। অতএব এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এপি লম্ব এসটি। এটা দেখি এবার ছবিটা, যে এ কেন্দ্রীয় বৃত্তের এসটি হচ্ছে পি বিন্দুতে স্পর্শক এবং এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি যে এপি লম্ব এসটি। একইভাবে বি কেন্দ্রীয় বৃত্তের এসটি হচ্ছে স্পর্শক এবং পিবি হচ্ছে কি না, তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে পিবি লম্ব এসটি। তাহলে পি বিন্দুতে দেখো এপি লম্ব আবার পিবি লম্ব। কি বললাম, যে পি বিন্দুতে এপি লম্ব এবং পিবি লম্ব, অর্থাৎ একই বিন্দুতে দুটি লম্ব, ঠিক আছে, বাস। এবার লেখার ভাষাটা দেখো, এটা বোঝা গেল। আবার বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং বিপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব বিপি লম্ব এসটি, এতদূর বুঝলাম। তা অতএব এপি ও বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব, অর্থাৎ এপি এবং বিপি দুইটা এ কেন্দ্রীয় বৃত্তের এবং বি কেন্দ্রীয় বৃত্তের যে ব্যাসার্ধ তারা কি হচ্ছে, লম্ব হচ্ছে কোথায় না, তো পি বিন্দুতে। এবার দেখো, অতএব এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ একটি অর্থাৎ এ বিবি সমরেখ, প্রমাণিত। এবার তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে এখানে বলি উপপাদ্য 41 নম্বর যেহেতু মাধ্যমিকে এসছে, অতএব তোমরা এটাকে ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে, কিন্তু উপপাদ্য 42 নম্বরটা দেখো। আর প্রয়োগ, হ্যাঁ, আর এখানে যে প্রয়োগগুলো আছে, যেমন প্রয়োগ 9, 10, 11, 9, 10, 12,
হ্যাঁ 11টা তো আমি করে দিলাম, তাহলে 9, 10, 12 তোমরা একটু নিজেরা দেখো, সমস্যা হলে জানিও।